প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিখ্যাত কবি ডব্লিউ.এইচ অডেনের এক অসাধারণ ব্যঙ্গাত্মক কবিতা দ্য আননোন সিটিজেন। এই কবিতাটি আধুনিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, ব্যুরোক্রেসি, স্ট্যাটিস্টিক্স এবং মানুষের ইন্ডিভিজুয়ালিটি হারিয়ে যাওয়ার বিরুদ্ধে একটি তীব্র স্যাটায়ার বা ব্যঙ্গ। বিশেষ করে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার 4-এর ইংলিশ মেজরের ছাত্রছাত্রীদের জন্য এই কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের সিলেবাসে এই কবিতাটি রয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মূল যে বিষয়গুলি, সেগুলো হলো কবির পরিচয়, কবিতার ব্যাকগ্রাউন্ড, লাইন বাই লাইন অ্যানালিসিস। সব লাইন হয়তো অ্যানালিসিস করা সম্ভব হবে না, কিছু কিছু গুরুত্বপূর্ণ লাইনগুলো আমরা আলোচনা করব। ইম্পর্টেন্ট থিমস, অর্থাৎ এই কবিতায় কী কী বিষয়বস্তুগুলো আছে, আইরনি ও স্যাটায়ার এই কবিতায় কীভাবে কাজ করছে সেই বিষয়টা, এবং এক্সামিনেশনের পয়েন্ট অফ ভিউ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো হয়তো প্রশ্নে পরীক্ষায় আসতে পারে। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা আলোচনা করব কবি ডব্লিউ.এইচ অডেন সম্পর্কে। ডব্লিউ.এইচ অডেন বা ওয়েস্টার্ন হিউজ অডেন ছিলেন 20th সেঞ্চুরির একজন অন্যতম শ্রেষ্ঠ ইংরেজ কবি। তিনি মডার্ন সোসাইটি, পলিটিক্স, ওয়ার, সাইকোলজি এবং হিউম্যান কন্ডিশন নিয়ে তিনি তার কবিতায় বারবার লিখে গেছেন। তার কবিতায় আইরনি, স্যাটায়ার এবং ইন্টেলেকচুয়াল ডেপথ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দ্য আননোন সিটিজেন কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1939 সালে। এটি মূলত আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে একটি সার্কাস্টিক ক্রিটিসিজম। এরপরে আলোচনা করা যাক কবিতার টাইটেলটি নিয়ে। টাইটেলটি কেন দ্য আননোন সিটিজেন? এখন প্রথমেই টাইটেল নিয়ে আলোচনা করতে গেলে দ্য আননোন সিটিজেন এই টাইটেলটি শুনলেই আমাদের প্রথমে মনে পড়ে দ্য আননোন সোলজার কথাটি। যুদ্ধক্ষেত্রে মারা যায় যে সমস্ত আননোন সোলজার, তাদের পরিচয় জানা যায় না, তাদের স্মরণে আননোন সোলজার বলা হয়। কিন্তু এখানে অডেন বলেছেন আননোন সিটিজেন। যুদ্ধক্ষেত্রে কী হয়? যুদ্ধের ক্ষেত্রে আননোন সোলজার কথাটি আমরা অনেকবার শুনেছি। কেন? কারণ যুদ্ধক্ষেত্রে যখন লক্ষ লক্ষ সোলজার যুদ্ধক্ষেত্রে যায়, তখন সেখানে তারা মারা যায়, তাদের পরিচয়টা ঠিক জানা যায় না। তার একটা নাম্বার দিয়ে হয়তো আইডেন্টিফাই করা হয় যে এই ডেটের অমুক নাম্বারের একটা সোলজার মারা গেছে। তাদের নামটা চাপা পড়ে যায়, ঢাকা পড়ে যায়। একই রকমভাবে সেই রকম একটা নামকরণ সোলজারের মতোই আননোন সিটিজেন বলতে এখানে কি বোঝানো হয়েছে? আধুনিক সমাজে একজন সাধারণ নাগরিকও ঠিক এই সিস্টেমের মধ্যে হারিয়ে গিয়ে তার ব্যক্তিগত আইডেন্টিটি হারিয়ে যায়। তার পরিচয় কি? জন্ম থেকে তুমি মনে করে দেখো, একটা নাম্বার দেওয়া হয়, বাচ্চার নাম্বার। আবার যখন মারা যায় তখনও কিন্তু একটা নাম্বার দিয়েই কিন্তু একটা ডেড বডিকে আইডেন্টিফাই করা হয়। বাস্তব জীবনেও কিন্তু আমাদের নানাভাবে কিন্তু এভাবে বিভিন্ন রকম নাম্বার দিয়েই কিন্তু আমাদের বাস্তবিক যে আমাদের নাম, আমাদের পরিচয়, সেই পরিচয়টাই হারিয়ে যেতে বসে। এই প্রসঙ্গে আমাকে বলতে হয় মহাশ্বেতা দেবীর একটি নাটক আছে, উপন্যাস আছে, 1084 মা। এখানে 1084 মা এই যে নাম্বারটা, যেখানে সেই নাম্বারটা খানিকটা কেমন বলো তো? 1084 মা মানে 1084 বলে একটা ডেড বডি ছিল, নাম্বার দিয়ে তার মা, সেই দিয়ে নাটকটা, সেই উপন্যাসটি নামকরণ এরকম। এখানেও কিন্তু দেখো এই ডেড বডিটা কিন্তু একটা 1084টা নাম, একটা নাম্বার দিয়ে যেভাবে পরিচিত হয়েছে, এখানেও ঠিক তাই, যে আননোন সিটিজেন, যে সিটিজেনটা অজানা, তার কোনো নামই জানা যায়নি, তার নিজস্ব যে কাজকর্ম, তার নিজস্ব ব্যক্তিগত জীবন, সেই ব্যাপারে কোনো রকম কোনো পরিচিতিই তৈরি হয়নি। সে কোথাও একটা ভিড়ের মধ্যে হারিয়ে গেছে, একটা অজানা একটা সিটিজেন হিসাবে। এই হচ্ছে এই কবিতার একটা আইরনি। এই টাইটেলটা আইরনি হিসাবে কবি ব্যবহার করছেন ডব্লিউ.এইচ অডেন। কবিতার শুরুতেই প্রথম লাইনেই আমরা দেখতে পাচ্ছি একটা অদ্ভুত নাম্বার দিয়ে প্রথম লাইনটা শুরু হয়েছে। কি আছে? 2JS/07M378 দিস মার্বেল মনুমেন্ট ইজ ইরেক্টেড বাই দ্য স্টেট। অর্থাৎ এই কবিতার শুরুতেই আমরা একজন মানুষের নাম পাই না, তার পরিবর্তে একটি কোড নাম্বার পাচ্ছি। কি? JS/07M378। এইটা দেখাচ্ছে যে মডার্ন ব্যুরোক্র্যাটিক সোসাইটিতে মানুষের ইন্ডিভিজুয়ালিটি কেড়ে নিয়ে তাকে একটা মেশিনের অংশ বানিয়ে দেওয়া হয়েছে। মার্বেল মনুমেন্ট অর্থাৎ রাষ্ট্র তার জন্য স্মৃতিস্তম্ভ তৈরি করেছে সেই মানুষটির জন্য। কিন্তু আইরনি হলো রাষ্ট্র তার নামও জানে না। একটি লোক যার একটা মূর্তি বানানো হয়েছে, কিন্তু মূর্তির নিচে সেই লোকটার নামও জানা যায় না, শুধু নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে।
এখানে অডেন দেখাতে চেয়েছেন যে আধুনিক রাষ্ট্র মানুষের হিউম্যানিটি নয়, একটা স্ট্যাটিস্টিক্সকে বেশি গুরুত্ব দেয়, অর্থাৎ সে সংখ্যাটাতে বেশি তত্ত্বে বেশি গুরুত্ব দেয়। সেই মানুষটির যে আলাদা কোনো ইন্ডিভিজুয়ালিটি আছে সেই জায়গাটা কোনো গুরুত্ব দেয় না কিন্তু রাষ্ট্র। এরপরে আমরা দুটো গুরুত্বপূর্ণ লাইন পাচ্ছি কি, হি ওয়াজ ফাউন্ড বাই দ্য ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স টু বি ওয়ান এগেনস্ট হুম দেয়ার ওয়াজ নো অফিসিয়াল কমপ্লেন্ট। অর্থাৎ এখানে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অর্থাৎ সংখ্যাতত্ত্ব বিভাগ, যে পরিসংখ্যান বিভাগ যে আছে যে কোনো গভর্নমেন্টের, সেই পরিসংখ্যান বিভাগ বলছে এই ব্যক্তির বিরুদ্ধে কোনো অফিসিয়াল কমপ্লেন ছিল না। মানে এই লোকটা সারা জীবনে কোনো অফিসিয়াল কোনো কমপ্লেনের মতো কোনো কাজই করেনি, সারা জীবন একটা ভালো মানুষ হিসাবে থেকে গেছেন। তার বিরুদ্ধে কোনো রকম কোনো জমি নিয়ে, কোনো করাপশন নিয়ে, কোনো রকম কোনো দুর্নীতি নিয়ে, কোনো ট্যাক্স জমা দেয়নি, কোনো কিছু জমা দেয়নি, এরকম কোনো দুর্নীতি তার নেই। একেবারে একটা সাদা মাটা একদম নিয়ম শৃঙ্খলা মেনটেন করা একটা মানুষ, অর্থাৎ সেই মানুষ একজন পারফেক্ট সিটিজেন। কিন্তু আইরনি হলো একজন মানুষকে শুধুমাত্র অফিসিয়াল রেকর্ড দিয়ে বিচার করা হচ্ছে, তার ইমোশন, ড্রিম, সাফারিংস কিছুই গুরুত্বপূর্ণ নয়। রাষ্ট্র শুধু দেখে যে সে ল ওবে করেছে কি না। অর্থাৎ এই লোকটি যে সারা জীবনে তার জীবনের যেই লোন দিতে গিয়ে, সুদ দিতে গিয়ে, এই দিতে গিয়ে, সেই নানান রকমের ডিউটি পালন করতে গিয়ে তার কোনো স্বপ্নকে সে মেরে ফেলেছে কিনা, বা রাষ্ট্রের কারণে কোনো স্বপ্নকে তাকে জলাঞ্জলি দিতে হয়েছে কিনা, তার কোনো আবেগ ছিল না কিনা, দুঃখ ছিল কিনা, স্বপ্ন ছিল কিনা, সেগুলো রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ নয়। রাষ্ট্র শুধু দেখছে যে এই লোকটি আইন ঠিকঠাক মেনেছে কি না, এইটুকুই রাষ্ট্রের দেখার বিষয়। এরপর আরও দুটো লাইন আমরা গুরুত্বপূর্ণ লাইন পাচ্ছি, অ্যান্ড অল দ্য রিপোর্টস অন হিজ কন্ডাক্ট এগ্রি দ্যাট ইন দ্য মডার্ন সেন্স অফ অ্যান ওল্ড ফ্যাশন ওয়ার্ড হি ওয়াজ এ সেন্ট। অর্থাৎ কবি এখানে সার্কাস্টিক্যালি বলেছেন যে সে মডার্ন সেন্সে একজন সেন্ট ছিল। কেন? কারণ এ তো কোনোদিন কোনো বাধ্য একটা মানুষ, এ তো কোনোদিন কোনো অন্যায় করেনি, সবসময় সিস্টেমকে ফলো করেছে, হ্যাঁ, কোনো রকম কোনো মানে কখনো বেপরোয়া কিছু করেনি, কোনো সময় অন্যায়কে একটা নিয়ে কোনো সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেনি, সমস্ত কিছুই সে মুখ বুজে সহ্য করেছে। সেই জন্য বলা হচ্ছে এই লোকটা একজন সেন্ট, অর্থাৎ একজন একেবারে খুব সাধু পুরুষ, একজন মানুষ যার বিরুদ্ধে কোনো রকম কোনো কালিমা লিপ্ত নেই। এই ক্ষেত্রে এই জায়গাটা আমাদের স্যাটায়ারটা বুঝতে হবে, আমরা পরে পরে ঠিক আলোচনা করব। চলে যাচ্ছি পরের স্ট্যাঞ্জাতে। এরপরে একটি গুরুত্বপূর্ণ লাইন আমরা পাচ্ছি, ফর ইন এভরিথিং হি ডিড হি সার্ভ দ্য গ্রেটার কমিউনিটি। অর্থাৎ রাষ্ট্র বলছে যে সে সবসময় কমিউনিটির জন্য কাজ করেছে, একটা বৃহৎ সংখ্যক কমিউনিটির জন্য সে সবসময় তার দায়িত্ব পালন করে গেছে। কিন্তু প্রশ্ন হলো সে নিজের জন্য বেঁচেছিলেন কি? তার নিজের ইন্ডিভিজুয়ালিটি কোথায় ছিল? মডার্ন সোসাইটি মানুষকে এইভাবেই ট্রেন করে যে মানুষ নিজের আইডেন্টিটি হারিয়ে ফেলে কালেকটিভ সিস্টেমের মধ্যে। হ্যাঁ, সে নিজের প্রশ্ন করতেই ভুলে যায় যে আমি এই যে আইন মানছি, শৃঙ্খলা মানছি, এই যে আমাদের দেশে যদি বলো যে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, মোবাইল ফোনের রিচার্জের দাম বেড়ে যাচ্ছে, এই টিভি রিচার্জের দাম বেড়ে যাচ্ছে, পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু আমরা প্রশ্ন করছি কি, এবার যদি রাষ্ট্রের কাছে কে ভালো হবে? তুমি যদি বলো না রাষ্ট্র তেলের দাম বাড়ছে কেন, এই দাম বাড়ছে, তাহলে তুমি খারাপ হয়ে যাবে। আর যদি তুমি এখন চোখ মুখ বুজে বলো যে না দাম বাড়ছে বাড়ছে রাষ্ট্রের কারণে তো নিশ্চয়ই বাড়ছে, কোনো ভালো কাজে তো লাগছে, এইভাবেই তুমি মুখ বুজে যদি সহ্য করো, তাহলে রাষ্ট্রের চোখে কী হবে? তুমি একদম খুব ভালো মানুষ, ধোয়া তুলসী পাতা একজন মানুষ, এটাই তো। তাহলে তুমি প্রশ্ন করবে না, তুমি চুপচাপ থাকবে, এটাই এই ব্যাপারটা। তাহলে এই যে এই জায়গাটাতেই কিন্তু এখানে WH অডেন এই ধরনের বাবু সোনা গোছের লোকজনগুলোকে তিনি স্যাটায়ার করেছেন। এই লোকগুলো ভিড়ের মধ্যে হারিয়ে যায়, যারা প্রতিবাদ করে তারাই হয়তো বেঁচে থাকে, তারাই হয়তো বাঁচে, তারা বাঁচার জন্য লড়াই করে। পরে আমরা দুটো গুরুত্বপূর্ণ লাইন পাচ্ছি, এক্সেপ্ট ফর দ্য ওয়ার টিল দ্য ডে হি রিটায়ার্ড হি ওয়ার্কড ইন এ ফ্যাক্টরি অ্যান্ড নেভার গট ফায়ার্ড। অর্থাৎ এখানে আমরা দেখছি কি, সে একটি ফ্যাক্টরিতে চাকরি করত, কখনো চাকরি হারায়নি, অর্থাৎ সে ওবিডিয়েন্ট ওয়ার্কার ছিল। তাকে চাকরি থেকে বহিষ্কার করার প্রয়োজনই পড়েনি কর্তৃপক্ষের, কারণ সবসময় সে একেবারে সমস্ত পরিপাটি করে কাজ করত। কখনো সে যেই কোম্পানিতে চাকরি করত সেখানে কোনো দিন সে প্রতিবাদ করেনি, তার অন্যায় হয়ে গেলে বেতন বাড়ানোর জন্য কখনো সে কোনো সময় ঝামেলা করেনি। রাষ্ট্রের কাছে আইডিয়াল সিটিজেন মানে হচ্ছে যে প্রশ্ন করে না, বিদ্রোহ করে না, শুধু কাজ করে যায়, তার কাছেই রাষ্ট্রের কাছে সেই মানুষটা হচ্ছে একটা আইডিয়াল সিটিজেন। এখানে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির একটা মেকানাইজেশনকে ক্রিটিসাইজ করা হয়েছে, মানুষ যেন মেশিন হয়ে গেছে, মেশিনের মতো কাজ করো কাজ করো কাজ করো, কোনো প্রশ্ন করা যাবে না, তবেই তুমি ভালো মানুষ, প্রশ্ন করলেই তুমি খারাপ মানুষ।
এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ লাইন পাচ্ছি আমরা, ইয়েট হি ওয়াজ নট এ স্ক্র্যাব অর অড ইন হিজ ভিউস। অর্থাৎ এখানে স্ক্র্যাব বলতে বোঝায় স্ট্রাইক ব্রেকার, যারা স্ট্রাইক করে, ধর্মঘট ডাকে, আন্দোলন করে, সেই সমস্ত মানুষ। অর্থাৎ সে কখনো শ্রমিক আন্দোলনের বিরুদ্ধে যায়নি। আবার অড ইন হিজ ভিউস, আবার তার মতামতও আনইউজুয়াল ছিল না। অর্থাৎ সে কমপ্লিটলি অ্যাভারেজ একজন সিটিজেন, রাষ্ট্রের অ্যাভারেজ মানুষকেই পছন্দ করে। রাষ্ট্র সবসময় ভাবে যে এই ধরনের মানুষই ভালো, যারা প্রশ্ন করবে না, চুপচাপ কাজ করে যাবে মুখ বুজে, সমস্ত রাষ্ট্রের যত নিয়ম, ভুলভাল নিয়ম, করাপশন, দুর্নীতি, সমস্ত কিছু যারা মুখ বুজে বাবুসোনার মতো শুনে যাবে, এই মানুষগুলোই কিন্তু রাষ্ট্রের চোখে খুব ভালো মানুষ। আর যারা প্রতিবাদ করবে তারা কিন্তু রাষ্ট্রের চোখে বিদ্রোহী, দেশদ্রোহী, হ্যানা ত্যানা নানান রকম প্রশ্ন আসবে, তারা আরবান নকশাল, এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠে আসবে। কারণ ইন্ডিভিজুয়ালিটি সিস্টেমের জন্য একটা ডেঞ্জারাস ব্যাপার হয়ে যায়। মানুষ যখনই স্বতন্ত্র হবে তখনই কিন্তু রাষ্ট্র কিন্তু চাপে পড়বে। মানুষ স্বতন্ত্র হতে গেলেই প্রশ্ন করবে, প্রশ্ন করলেই রাষ্ট্রের বিরুদ্ধে নানান রকম সেই সমস্ত যেই যে নিত্য নৈমিত্তিক জিনিস জীবনে যে আমরা প্রতিদিন যে সমস্ত সমস্যাগুলো ফেস করি, যেগুলো আমাদের একেবারে সাংবিধানিক অধিকার, সেগুলো থেকে যখন আমরা বঞ্চিত হচ্ছি রাষ্ট্রের কারণে, তখন যখন প্রশ্ন করব তখন কিন্তু আমরা খারাপ মানুষ হব। আর রাষ্ট্র চাই কি, এই ধরনের মানুষ যত কম হয় ততই ভালো। যারা চুপচাপ থাকবে, নীরব থাকবে, তারাই হচ্ছে খুব ভালো মানুষ, আইডিয়াল সিটিজেন রাষ্ট্রের চোখে। পরে আরেকটি গুরুত্বপূর্ণ লাইন পাচ্ছি, হিজ রিয়াকশনস টু অ্যাডভার্টাইজমেন্টস ওয়ার নর্মাল ইন এভরি ওয়ে। মানে এখানে ক্যাপিটালিস্টিক সোসাইটির একটা ক্রিটিসিজম করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনের প্রতি তার কোনো রিয়াকশনই ছিল নর্মাল। অর্থাৎ সে কনজিউমার সোসাইটির পারফেক্ট কাস্টমার। সে যা অ্যাডভার্টাইজ করা হয়েছে তাই কিনেছে, দেখেছে যে হ্যাঁ এইটা ওয়াশিং পাউডার নির্মা দেখানো হচ্ছে, সেটাই খেয়েছে সে। সে যখন দেখছে যে একটা সালমান খান কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, সেই কোল্ড ড্রিঙ্কসটাই সে খাচ্ছে। কেন খাচ্ছে? এই কোল্ড ড্রিঙ্কসটা শরীর পক্ষে ক্ষতিকর, সালমান খানও বলছে না, সালমান খান পয়সার জন্য সেটা করছে, সেও সেটা খাচ্ছে। ফলে এই এইটা যে একটা বিরাট বড় এই যে অ্যাডভার্টাইজমেন্ট ব্যাপারটাই যে একটা বিরাট মিথ্যে, বিরাট ষড়যন্ত্র, মানুষকে মিথ্যেভাবে প্রভাবিত করা হয়, সেই সিস্টেমের বিরুদ্ধেও সে কোনোদিন প্রশ্ন করেনি। মডার্ন সোসাইটি মানুষের চিন্তাভাবনাকে কন্ট্রোল করে। এই মডার্ন সোসাইটিতে এই যে অ্যাডভার্টাইজমেন্টগুলোও কিন্তু মানুষের চিন্তাভাবনাকে কন্ট্রোল করে দিচ্ছে, আর এই কন্ট্রোলের শিকার হচ্ছে এই মানুষটা। এরপরে আছে, পলিটিক্স টেকেন আউট ইন হিজ নেম প্রুভ দ্যাট হি ওয়াজ ফুললি ইনসিওর্ড। এখানে ইন্স্যুরেন্স কোম্পানি, হেলথ কার্ড ইত্যাদির কথা বলা হয়েছে। রাষ্ট্র মনে করছে এই সব ডকুমেন্টস থাকলেই মানুষ সিকিওর, কিন্তু ইমোশনালি কি সিকিওর? মেন্টাল পিস কি তার আছে? মানসিক শান্তি কি তার আছে? সেগুলো নিয়ে কোনো কনসার্ন নেই রাষ্ট্রের। মডার্ন ব্যুরোক্রেসি মানুষকে পেপার ওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। এরপরে আমরা আরও দুটি গুরুত্বপূর্ণ লাইন পাচ্ছি, বোথ প্রডিউসার রিসার্চ অ্যান্ড হাই গ্রেড লিভিং ডিক্লেয়ার হি ওয়াজ ফুললি সেন্সিবল টু দ্য অ্যাডভান্টেজেস অফ দ্য ইনস্টলমেন্ট প্ল্যানস। অর্থাৎ এখানে ইনস্টলমেন্টের প্ল্যানের কথা বলা আছে, অর্থাৎ কনজিউমারিজমের ক্রিটিক করেছে এই লাইনে। মডার্ন ক্যাপিটালিস্ট সোসাইটি মানুষকে শপিং মেশিনে পরিণত করা হয়েছে। সে কিস্তিতে জিনিস কিনেছে, ভোগবাদী সমাজের অংশ হয়েছে। রাষ্ট্র ও কর্পোরেট সিস্টেমে এই ধরনের মানুষকে আইডিয়াল সিটিজেন বলে মনে করা হয়। অর্থাৎ কি বলা হচ্ছে, সে নানান রকম জিনিসে যে আমরা দেখতে পাচ্ছি সমাজে, প্রচুর জিনিস আমরা ইনস্টলমেন্টে ইএমআই দিয়ে কিনি, সেগুলো টাইম মতো ফিরিয়ে দিচ্ছি, আবার কিনছি, ফিরিয়ে দিচ্ছি টাইম মতো। সেই ইনস্টলমেন্টগুলো আমরা ঠিকঠাক কোনো ব্রেক করছি কি না, যদি এই ইনস্টলমেন্টগুলো আমরা ঠিকঠাক করে দিই তাহলে আমি খুব ভালো মানুষ। অর্থাৎ এই লোকটিও কিন্তু এই সমস্ত ইনস্টলমেন্টের ফাঁদে পড়েছেন, কিন্তু সেগুলো চুপচাপ, সেগুলো হয়তো ইনস্টলমেন্টে জিনিসটা কিনে বেশি টাকার দিয়ে তাকে কিনতে হয়েছে, তাকে ঠকানো হয়েছে, তারপরেও সে দিয়েছে চুপচাপ, একটাও সে ইনস্টলমেন্ট ব্রেক করেনি। অর্থাৎ সে খুব ভালো মানুষ, সে তো কোনো প্রশ্ন করেনি। অর্থাৎ তার মতো আইডিয়াল সিটিজেন হতেই পারে না। এরপরে দুটো লাইন আমরা পাচ্ছি, আওয়ার রিসার্চার্স ইনটু পাবলিক ওপিনিয়ন আর কন্টেন্ট দ্যাট হি হেল্ড দ্য প্রপার ওপিনিয়ন ফর দ্য টাইম অফ ইয়ার্স। এখানে সবচেয়ে ডেঞ্জারাস স্যাটায়ার আছে। এখানে রাষ্ট্র বলেছে তার ওপিনিয়নে প্রপার ছিল, তার ওপিনিয়ন, তার মতামত। অর্থাৎ সোসাইটি তার চিন্তা ভাবনাও কন্ট্রোল করেছে। সে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার নয়, সে স্বাধীনভাবে ভাবেইনি কোনো দিন। সে সিস্টেম যা বলেছে সেটাই বিশ্বাস করেছে। এখানে ফ্রিডম অফ থটের মৃত্যু দেখানো হয়েছে। মানে সে কোনোদিন প্রশ্ন করেনি, সে কোনোদিন ভাবেইনি। হ্যাঁ, এই যে গবেষণা, আওয়ার রিসার্চার্স ইন্টু পাবলিক ওপিনিয়ন আর কন্টেন্ট, আমাদের যে 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 গবেষক যারা আছে,
পাবলিক ওপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে তারা বলছে এই লোকটা একদম চুপচাপ থেকেছে, কোনো দিন কোনো ওপিনিয়ন দেয়নি, মতামত দেয়নি, রাষ্ট্রের কোনো ঠিক হচ্ছে ভুল হচ্ছে কোনো ঠিকঠাক একদম প্রপার ওপিনিয়ন তুলে ধরেছে সে। অর্থাৎ এই লোক এইখানে আমরা দেখতে পাচ্ছি যে তার নিজস্ব ভাবনা চিন্তাটাই নেই, এই লোকটি চুপচাপ শুধু যা হয়েছে বাবু সোনার মতো থেকেছে আর কি। এইবারে লাস্ট যে প্রশ্নটা আমরা পাচ্ছি, ওয়াজ হি ফ্রি, ওয়াজ হি হ্যাপি, দ্য কোশ্চেন ইজ অ্যাবসার্ড। অর্থাৎ এই লোকটি যে এই যে সব কিছু মেনে নিয়েছেন, রাষ্ট্রের কনজিউমার সিস্টেমের, দোকানের, ইন্স্যুরেন্সের সমস্ত টাকা পয়সা সব কিছু মিটিয়েছেন, ঠিকমতো ইনস্টলমেন্ট দিয়েছেন, সমস্ত কিছু নিয়ম ফলো করে গেছেন সারা জীবন ধরে, কিন্তু প্রশ্ন এখন এই জায়গাটাতেই লাখ টাকার প্রশ্ন, সেটা হচ্ছে ওয়াজ হি ফ্রি, সে কি স্বাধীন ছিল, সে কি হ্যাপি ছিল? এই প্রশ্নটাই অদ্ভুত। এই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, রাষ্ট্র বলছে সে হ্যাপি ছিল কি না, ফ্রি ছিল কি না, এই প্রশ্নগুলোই অ্যাবসার্ড, এগুলো দরকার নেই তো, রাষ্ট্র এগুলো প্রশ্নের মানেই খোঁজ করার প্রয়োজনই মনে করেনি। রাষ্ট্রের দরকার পড়ে না যে হ্যাপি ছিল কি না, সে স্বাধীন ছিল কি না, এই প্রশ্নগুলো রাষ্ট্রের কাছে প্রয়োজন যায় আসে না। কেন অ্যাবসার্ড? কারণ মডার্ন স্টেট মনে করে কেউ যদি আনহ্যাপি হয় তাহলে স্ট্যাটিস্টিক্স তার ধরা পড়বে, অর্থাৎ মানুষের ইনার লাইনের মূল্য নেই। এটাই কবিতার সব থেকে ট্র্যাজিক আয়রনি। রাষ্ট্র শুধু উপরের সংখ্যাগুলো দেখতে যাবে, যে এসি কিনেছিল কিনা, বাড়ি করেছিল কিনা, এই সমস্ত খোঁজ রাষ্ট্র হিসাব করে রাখবে, কিন্তু এই লোকটার মনের ভেতরের যে খোঁজ, সেই খোঁজ কিন্তু রাষ্ট্র রাখে না, সেই হিসাবও রাষ্ট্র রাখে না। তাই লোকটার ভেতরে যে কোনো যন্ত্রণা ছিল কি না, সেইটা কিন্তু রাষ্ট্র কোনো খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি। শেষ পর্যন্ত অডেন আমাদের দেখাতে চেয়েছেন আধুনিক ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি এবং ব্যুরোক্র্যাটিক স্টেট মানুষের ইন্ডিভিজুয়ালিটিকে ধ্বংস করে দেয়। মানুষের স্ট্যাটিস্টিক্স, ফাইল এবং নাম্বারসে পরিণত হয়ে গেছে মানুষ। এই কবিতায় শুধু একজন আননোন সিটিজেনের গল্প নয়, এটি আমাদের সকলের গল্প। আজও সোশ্যাল মিডিয়া, সার্ভিলেন্স, ডেটা কালেকশন এবং কাস্টমার কালচারের যুগে এই কবিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্য আননোন সিটিজেন শুধুমাত্র একটি স্যাটায়ার নয়, এটি মডার্ন সিভিলাইজেশনের বিরুদ্ধে একটি পাওয়ারফুল ওয়ার্নিং। আশা করি আজকের আলোচনাটি তোমাদের ভালো লেগেছে। যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে তো একটু লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।